শেখ হাসিনা হচ্ছে চোর। শেখ হাসিনা বাংলাদেশের সম্পদ পাচার করছে, তার ছেলে হচ্ছে দুর্নীতিবাজ, তার বোন হচ্ছে দুর্নীতিবাজ। আমরা বলতে চেয়েছিলাম ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে। আমরা বলতে চেয়েছিলাম এই নির্বাচনগুলো করা হচ্ছে, ভুয়া নির্বাচন করা হচ্ছে বাংলাদেশকে ভারতের কাছে বেচে দেওয়ার জন্য। আমরা বলতে চেয়েছিলাম বাংলাদেশে একটা ভিনদেশীয় সংস্কৃতি কায়েম করা হচ্ছে, উদ্দেশ্য প্রণোদিত হবে। আমরা বলতে চেয়েছিলাম বাংলাদেশে যারা মুসলমান আছে সত্যিকারে আপনার কোন রকম রাজনীতির সাথে জড়িত না, তাদেরকে জঘন্যভাবে হয়রানি করা হচ্ছে। আমরা এরকম বহু কথা বলতে পারি নাই, যেটা বলেছি সেটা শুনেছেন দেখে আপনার মনে হচ্ছে অনেক, সেটাও শেষের দিকে অনেক কমে গিয়েছিল অনেক। আপনি প্রোগ্রামটা করতেন যখন, তখন প্রথম দিক 2018 পর ক্রমে ক্রমে কমতে কমতে আমি তো 2019 পরে চলে আসছি জার্মানিতে। আমি তবে 2018 মানে আমি শুনতে পাই প্রফেসর আসিফ নজরুল, দেখেন আমার শোনাটা কিরকম, আমি শুনতে পাই যে আপনাদেরকে টেলিভিশনে নেয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল কোন টেলিভিশনে, কিন্তু আমি যেই শুনেছি যে আপনাকে নিষেধাজ্ঞা, আমি তখনই আপনাকে অনুরোধ করে 3 বার 5 বার 7 বার অনুরোধ করে আপনাকে টিভিতে নিয়ে আসে, আপনার মনে আছে নিশ্চয়ই। আপনি বরং আমি শুনতাম অন্য টেলিভিশন আপনাকে নিতে পারে না, আর আমিও আপনাকে নিতে পারতাম না, আপনাকে অনুরোধ করে আপনি সময় দিতে পারতেন না। আচ্ছা বলি আমি পার্থক্যটা কোথায়। যেমন আমি সবচেয়ে বেশি যেতাম মতিউর রহমান চৌধুরী চ্যানেল আইতে। আপনি জিজ্ঞেস করে দেখেন চ্যানেল আইয়ের শাইখ সিরাজ, উনি যখন আমাকে বললো দেখি না কেন, আমি বললাম আপনারা প্রোগ্রামে ডাকেন না, দেখবো কি হবে। উনি আমাকে কি বলেছে জানেন? বলে আমাদের ঘরের উপর রেখা বন্দুক চালাবেন আর আমরা ঝামেলা পড়বো, আমরা আপনাকে ডাকবো। মানে ডাকার অবস্থা ছিল না। আমাকে জিল্লুর বলেছে ডাকার পর কি খারাপ পরিস্থিতিকে সম্মুখীন হতে হতো। জিল্লুর বলেছে চ্যানেল আই আপনাকে আনার পর আমাকে বলতে হচ্ছে যদি আসিফ নজরুলকে আমি 3 মাস 6 মাস পর পর আনতে না পারি আমি প্রোগ্রাম করবো না। আমি প্রোগ্রাম করতাম বাংলা ভিশনে সবচেয়ে বেশি। খেয়াল করেন আপনি, একদিনও বাংলা ভিশনে আমাকে নিতে পারে নাই, ভয়ে কাঁপতো তারা। সেখানকার লোকজন বলতো ভাই বাংলা ভিশনে পারবো না। আপনি পেরেছিলেন, মোজাম্মেল বাবু চাইলে মোজাম্মেল বাবু পারতো, অনেকবার বলেছিল যায়নি। কারণ আপনাদের যে টিভি চ্যানেল ছিল তার মালিক ছিল সরকারের অত্যন্ত ক্ষমতাশীল ব্যক্তি, শুধুমাত্র এই কারণে পেরেছিলেন। এটা হচ্ছে আমার ধারণা। আপনি এত সরকার বিরোধী একটা ভয়েস, সরকারের ক্ষমতাশালী ব্যক্তিরা আরো বেশি চাপ সৃষ্টি করার দরকার ছিল। আমাকে যাই হোক, আমি আর পুরোনো প্রসঙ্গে যাইতে চাই না, কিন্তু তারা শিল, কিন্তু আপনারা আপনি স্বাধীনভাবে প্রোগ্রাম করতে। আমার মনে আছে আসিফ ভাই, সরি, আমার মনে আছে আপনি আমার প্রোগ্রামে এসে বলছিলেন প্রধানমন্ত্রী এই কাজটা করছে গাধার মতো, যখন তার না মানে সিরিয়াসলি আই এম টেলিং ইউ, আপনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে পয়সা আপনি বলছিলেন যে এটা বলছে গাধার মতো। এক্স্যাক্টলি আমি এক্স্যাক্টলি এইভাবে বলি না, আমি হচ্ছে একদম গাধা ছাড়া তো কেউ এরকম করবে। আচ্ছা যাই হোক, মনে আছে আপনি বলার। যাই হোক, এবার আমি এইটার মধ্যে থেকে আসি যে আপনারা খুব পপুলার সিদ্ধান্ত নিতেছেন কিনা, যে পপুলার সিদ্ধান্তের মধ্যে মানে জনগণ যে চাইতেছে সেইটাই আপনারা আসলে করতেছেন কিনা। যেমন দেখেন প্রফেসর আসিফ নজরুল, আসলে প্রফেসর ইউনূসের কাছে থাকলে এগুলি প্রশ্ন প্রফেসর ইউনূসকে বলা উচিত। আমার মনে হয়েছে যে প্রফেসর ইউনূস আমাদেরকে মিথ্যাবাদী বলছে, যদিও মিথ্যাটা বলছে আপনার সরকার, আপনারা এই করিডোর নিয়েই বলি, করিডোরের ব্যাপারে আমরা কোনো প্রশ্ন করি নাই যতক্ষণ পর্যন্ত পররাষ্ট্র উপদেষ্টা না বলছে যে আমরা এখানে একটা করিডোর দিতে যাচ্ছি। তেনায়া পেঁচায়া হাই রিপ্রেজেন্টেটিভ বলছে যে এইখানের মধ্যে একটা ত্রাণ করিডোর হচ্ছে, মানবিক করিডোর না। ডক্টর মোহাম্মদ ইউনূস কি বললেন? যারা এগুলি বলতেছে শুধু মিথ্যা কথা বলতেছে, জাতির উদ্দেশ্যে ভাষণ। আমিও তো বলছি আমি মিথ্যাবাদী, কারণ এই কথা আমি কারে গিয়ে বলবো? আমিও তো বলছি, এটা উনারা বলছেন এবং উনারা এটা নিয়ে কথাও চালাইছেন। এটা কেমনে হলো? স্যার কিছু বক্তব্য সম্পর্কে বলেছেন মিথ্যাবাদী, একটু জেনারেলাইজ হয়ে গেছে, কিন্তু স্যার কিছু বক্তব্য, কিছু মিথ্যা কথা তো বলা হয়েছে খালেদ, কিছু মিথ্যা কথা বলা হয়েছে, কিছু কথা ছিল কারেক্ট। এবং স্যার যে কথাগুলো মিথ্যা ছিল হয়তো সেটা উদ্দেশ্য করে বলেছেন। আমি আপনাকে বলি আমি তো সরকারের স্পোকসম্যান না। হ্যাঁ, এখন ধরেন আমি আমার ব্যাপারগুলো যেটা থাকে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ধরেন আমি আপনাকে বুঝায় বলি। আমার একটা কথা দেখে আমাকে প্রায় লোকজন বলে বা বলার চেষ্টা করে, আমাকে আমার তো আপনার ফেসবুকে কমেন্ট পড়ার সময় হয় না, আমাকে হোয়াটসঅ্যাপে আমার বন্ধুরা কেউ কেউ পাঠায়, বলে যে এরকম আপনি আগে বলতেন আপনি নাকি দায়িত্ব পেলে সারাদিন কাজ করবেন, যারা করবেন ইত্যাদি। ভাই আমি সারাদিন আপনি তো দেখছেন খালেদ না ভাই, আমি সারাদিনই কাজ করি। আপনাদেরকে অনেস্টলি বলি, আমি সরকারের দায়িত্বে আসার আগে 4-5 ঘন্টার বেশি কাজ করতাম না। আমি এখন কমপক্ষে 12 ঘন্টা কাজ করি। আপনারা যারা সাংবাদিকরা আছেন আমার মন্ত্রণালয়ে যায় দাঁড়ায় থাকেন, দেখেন, আপনারা আমার যারা কলিগ আছে জিজ্ঞেস করেন, আপনারা আমার বলেন আপনার কাজের কোয়ান্টিটি কি। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, আমি 10 মাসে আইন মন্ত্রণালয়ে যে কাজ করেছি, বাংলাদেশে কোনো আইনমন্ত্রী 10 মাসে এত কাজ করে নাই। বাংলাদেশে কোনো আইনমন্ত্রী পিপিজিপি এরকম 4000 নিয়োগ দেয় নাই। বাংলাদেশে কোনো আইনমন্ত্রী 16,000 কেস প্রত্যাহারের সিদ্ধান্ত দেয় নাই। 16,000 কেস প্রত্যাহার করতে হয়েছে। এই কেসের যে কাগজপত্র আছে
চার্জশিট আছে এবং অধিকাংশ ক্ষেত্রে এফআইআর আছে, সেগুলিকে পরীক্ষা করে। আমি বলতে কিন্তু আমি আইন মন্ত্রণালয় বুঝাচ্ছি। আমার যত কাজ আছে তার মূল কৃতিত্ব হচ্ছে আমার আইন মন্ত্রণালয় কর্মকর্তারা। তারা শুক্রবার অফিস করেছে, তারা শনিবার অফিস করেছে, তারা বিয়ন্ড দ্য অফিস আর 7টা 8টা 9টা পর্যন্ত কাজ করেছে, পরে এই কাজগুলা করেছে। আমাদের একটা মন্ত্রণালয়ের উদ্যোগ আন্তর্জাতিক অপরাধ আদালত পুনর্গঠন সপ্তাহে আমি এবং পূর্তমন্ত্রী সেখানে কাজের অগ্রগতি দেখতে গিয়েছি। আমরা আপনার সংস্কারের প্রসঙ্গে মেজর যে কোঅর্ডিনেশন, ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেবল সংস্কার ভাগ করে করে বিভিন্ন মন্ত্রণালয়কে দিয়েছি। আমরা সংস্কার কাজ, সবচেয়ে বেশি সংস্কার কাজ করেছি। আমরা অন্য মন্ত্রণালয়কে যতভাবে পারা যায় আমাদের ওপিনিয়ন দিয়ে হোক, অ্যাডভাইস দিয়ে হোক, আমাদের কমেন্ট দিয়ে হোক সাহায্য করেছি। প্রত্যেক দিন রুটিন কাজ, আমার অফিসে একদিন আইসেন, এইরকম ফাইল জমে থাকে, সেই ফাইলগুলো ক্লিয়ার করতে হয়। এগুলির বাইরে এগুলি কাজ, রুটিন কাজের বাইরে। খালেদ, আমাকে একটু বলতে দিবেন আমি রুটিন কাজের বাইরে কি কি কাজ করেছি সেটা বললাম। আরেকটা কথা বলি আপনাকে, এই যে কাজ সকাল থেকে রাত পর্যন্ত, এই যে এইখানে এই অফিসে এই রুমের মধ্যে আমার বিল্ডিং অফিসে বসে মাঝে মাঝে 2টা বাজে কাজ করি। আমি আমাদের যে প্রবাসী কল্যাণের যে একজন কর্মকর্তা আছে, উনাকে ঈদের দিন আমার খেয়াল নাই, আমি কাজ করছিলাম সৌদি আরব, যে আমাদেরকে ড্রাফট এগ্রিমেন্টটা পাঠিয়েছে, সেই এগ্রিমেন্টের ভিত্তিতে আমাদের প্রপোজালটা সেটা আমি নিজে করছিলাম, নিজে করে আমাদের একজন কর্মকর্তাকে পাঠিয়েছি। উনি আমাকে অবাক হয়ে ফোন করছে, বলে স্যার আজকে না ঈদ, আপনি কাজ করতেছেন? আমি অবাক বললাম, ঈদ হচ্ছে কি হয়েছে? আমার তো সময় নাই, আমার বন্ধের মধ্যে কাজগুলো আগায় রাখতে হবে। এবং আমার কাছে দুঃখ লাগে কি, যে আমি কি ভাই আপনারে ভিডিও করে দেখাবো সকাল থেকে রাত পর্যন্ত কি কাজ করতেছি? আপনার খবর নেন না, আপনার কাজের কোয়ান্টিটি দেখেন না। আমি তো আপনার বললাম, এই যে চ্যালেঞ্জ করলাম না, 10 মাসে এর চেয়ে বেশি কাজ কে করতে পারে? হিউম্যানলি পসিবল? খালি আপনাকে কোয়ান্টিটি ওয়াইজ বলি, আমি প্রতিদিন এভারেজে 12 ঘন্টা কাজ করি, এখানে আমি 4-5 ঘন্টা কাজ করতাম। এবং আমি আপনাকে বলি, একটা কথা বলি, প্রথম 2 মাস 3 মাস আমি 16 ঘন্টা কাজ করতাম, প্রথম 1 মাস আমি এভারেজে 3 ঘন্টা ঘুমাতাম। আমি জীবনে কোনোদিন, আমি একমাত্র পিএইচডি করার সময় লাস্ট যখন এডিট করছিলাম, ওই লাস্ট 3 মাস এতটুকু কষ্ট করেছি, জীবনে আমি এত কষ্ট করি নাই। আমি প্রফেসর আসিফ নজরুল, আসলে আমাদের একটু সময়, আজকে আমাদেরকে একটু যদি বেশি সময় দেন, আমাদের একটু দেরিও হয়ে গেছে শুরু করতে, কারণ অনেকগুলি বিষয় আসলে অনেক দর্শক শুনতেও চাইছেন। প্রফেসর আসিফ নজরুল, আপনি জানেন যে আমরা একটু আইনের প্রসঙ্গে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি, যে গত ফেব্রুয়ারি মাসে আপনি একটি বক্তব্য দিয়েছিলেন, যেখানে আপনি বলেছিলেন যে হুটহাট কাউকে জামিন দেবেন না। আমি আপনাকে কোট করছি, যিনি জামিনের যোগ্য তাকে বঞ্চিত করবেন না। অনেকেই বলছেন আইন উপদেষ্টার চেয়ারে থেকে আপনি যখন এটি বলছেন, তখন সেটা বিচার বিভাগের, শাসন বিভাগের হস্তক্ষেপের ইঙ্গিত হিসাবে এটিকে দেখতে হবে। শোনেন, আমি 2টা কথা যদি আপনি একসাথে দেখেন, তাহলে হস্তক্ষেপের ইঙ্গিত হবে না। আপনি একটা জিনিস মনে রাখতে হবে, যে আমাদের এখানে বিচার বিভাগও তারা প্রচন্ড আত্মবিশ্বাসহীনতায় ভুগছিল, কারণ শেখ হাসিনার আমলে তাদেরকে দাসত্বের মধ্যে দিয়ে কাজ করতে হয়েছে। তারা কি ডিসিশন নিবে না, প্রত্যেকটা জিনিস আইন মন্ত্রণালয়ের কাছে তাদেরকে বলতে হতো, মুখ চেয়ে থাকতে হতো। এগুলো আপনি জানেন, এগুলো বানানো কথা না। আমি পলিটিক্যাল কেসের কথা বলছি, নর্মাল কেসের না। এখন ধরেন তাদের তো, আমি তো আর ফোন করি না তাদের, আমি তো ডিরেকশন দেই না। জেনারেল যে রুলটা আইনের ক্ষেত্রে, জেনারেল যে রুলটা, সেটাই তো আমি বলেছি, আপনি হুটহাট করে জামিন দিবেন না, আবার যারা ডিজার্ভ করে তাদেরকে বঞ্চিত করবেন না। কারণ আগের আমলে হুটহাট করেই জামিন দেওয়া হতো আওয়ামী লীগের লোকদের, আর যারা পাওয়ার কথা তাদেরকে বঞ্চিত করা হতো বিএনপির লোকদের বা জামাতের লোকদের বা আপনার হেফাজত ইসলামের লোকদের। সেই জন্য আমি কার্ডিনাল প্রিন্সিপালটা বলেছি, কার্ডিনাল প্রিন্সিপালটা আমি ওপেনলি বলেছি। আমি যদি হস্তক্ষেপ করতে চাবো, আমি কি গাধা? আমি কি ওপেনলি বলবো? তাহলে আমি ফোন করে বলবো যে এটা করো। 2টা বিষয় প্রফেসর আসিফ নজরুল, আপনি আইনের শিক্ষক হওয়ার কারণে জুডিশিয়ারিতে যারা আছে তাদের অনেকেই আপনার ছাত্র, এমনকি উচ্চ আদালতেও আপনার ছাত্রদের মধ্যে অনেকে রয়েছেন।